প্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, এবং আশিকিন আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী কাউন্সিলের সদস্য এনসিপি। রবি ভাই এবং আশিক ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয়টি নিয়ে। প্রথমেই শুরু করতে চাই আলোচনাটা যে দুর্যোগ, সেটি হচ্ছে যে গতকালকে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে আজকে দুদফা ভূমিকম্প হয়েছে দুপুরে এবং আজ কিছুক্ষণ আগে। তো গতকালকে ভূমিকম্পে ঢাকা সহ নরসিংদী সহ সারা দেশে মারা গিয়েছে 11 জন। তো বিশেষজ্ঞরা বলছেন যে এই ছোট ছোট যে ভূমিকম্প, সেটা বড় ধরনের ভূমিকম্পের একটা আশঙ্কা থেকে যায়। তো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রবিউল ভাই, আপনার কাছে প্রথমে যাচ্ছি। সেটি হচ্ছে যে এই যে ভূমিকম্প হচ্ছে, বড় ধরনের ভূমিকম্পের কি প্রস্তুতি আছে আমাদের মোকাবেলা করার, বা পরবর্তী প্রস্তুতি কি আমাদের? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন। একেবারে প্রস্তুতি নেই। প্রস্তুতির স্বল্পতা থাকলেও সেটা নিয়ে আলোচনা করা যেত, কিন্তু প্রস্তুতি শূন্য বললে ভুল হবে না। কারণ এখনো পর্যন্ত কোনো জায়গায় ফায়ার অথবা ছোটোখাটো দুর্ঘটনা যদি ঘটে থাকে, সেটাও আমাদের কঠিন হয়ে যায়। বিশেষ করে সেটা নিয়ন্ত্রণ করা, উদ্ধার পরবর্তী ট্রিটমেন্ট, এই সমস্ত জায়গায়। তারপর হচ্ছে ভূমিকম্পে যেভাবে যদি ওইভাবে হয়, আর ভবন যদি ওইভাবে বিধ্বস্ত হয়, আমাদের রাস্তাঘাটের যে ওয়াইডনেস, মানে যতটুকু প্রশস্ত, যে হারে ঘন মানে ভাবে বিল্ডিংগুলি আছে, এবং সেখানে পৌঁছানোটাও কঠিন। আর তারপর পৌঁছে সেটা উদ্ধার করে ট্রিটমেন্ট, তারপর আপনার যেটাকে বলা হয় ত্রাণ তৎপরতা চালানো, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা, মানুষের জীবন নির্বাহ করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস তার সাপ্লাই, এটা সত্যিকার অর্থে আমাদের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের যে প্রস্তুতি আছে সেই তুলনায় ঢাকা শহরের যে ঘনবসতি অথবা বাংলাদেশের যে 18 কোটি মানুষের ছোট্ট একটা দেশে বসবাস, এটা খুবই দুরূহ একটা কাজ বাংলাদেশের জন্য হবে এই মুহূর্তে। কিন্তু এটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি বাড়ানো উচিত, সক্ষমতা বাড়ানো উচিত। কারণ মানুষের জীবন তো আগে, আর প্রাকৃতিক দুর্যোগ তার কারণ নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটতে পারে। আপনি যদি 5 থেকে 7 বছর দেখেন, তাহলে বাংলাদেশে কিন্তু এই মৃদু ভূমিকম্প অনেকবার আপনার অনুভূত হয়েছে। তবে সবচেয়ে বড় রহমত হচ্ছে যে এখনো পর্যন্ত ওই ধরনের ডিজাস্টারের মুখোমুখি আমাদের হতে হয়নি। তো যাই হোক, আমাদের সক্ষমতা খুবই কম। সেই সক্ষমতা দিয়ে জানমালের নিরাপত্তা বা উদ্ধার এটা নিশ্চিত করা একেবারে অসম্ভব। তবে এখন থেকে প্রস্তুতি আমাদের নিতে হবে, কারণ এটাকে একটা মানে সম্ভাব্য দুর্যোগ মাথায় রেখেই রাষ্ট্রকে প্রস্তুতি নিতে হবে, এবং একটা মিনিমাম সক্ষমতা যাতে অর্জন করা যায় সেই জায়গায় বাজেট করে, এবং সেই প্রস্তুতির জন্য ইকুইপমেন্ট, লোকবল, তারপর ধরেন উদ্ধারের পর তাদের ট্রিটমেন্ট, তারপর ত্রাণ সরবরাহ করবার জন্য পর্যাপ্ত খাদ্য, ওষুধ, মানে যেগুলি একটা বিপর্যয়ের পর লাগে, সেইটাতে একটা প্রস্তুতি আমাদের রাখার দরকার প্রয়োজন হয়েছে। সেইটা সরকারকে উপলব্ধি করতে হবে, আমাদেরও সতর্ক হতে হবে নাগরিক হিসাবে, যে যত্রতত্র ভবন, জরাজীর্ণ ভবন, সেভাবে জন্য সেগুলি চিহ্নিত করে যেন আবার মানে অপসারণ করা যায় কিনা, আবার যা নতুন ভবন যেগুলি হচ্ছে সেগুলি বিল্ডিং কোড মেনে, ভূমিকম্প মানে যেটাকে বলে ন্যাশনাল বিল্ডিং কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে, সেই ন্যাশনাল বিল্ডিং কোড মেনে যাতে ভবনগুলি হয়, ভবনগুলির জন্য নির্দিষ্ট সেটব্যাকটা ছেড়ে ভবনগুলি যেন হয়, রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা যেন ছাড়া হয়। রেক্টর স্কেলে আমাদের 7.5 ধরে ডিজাইন করে, সেটাকে আগামীতে 8 ধরে ডিজাইন করা যায় কিনা। উইন্ড ফোর্স সাধারণত ধরেন ঘন্টায় 250 কিলোমিটারটা ধরে মনে হয় ডিজাইন করা হয় ন্যাশনাল বিল্ডিং কোডে, সেটাকে আরও বাড়ানোর প্রয়োজন আছে কিনা, এইগুলি নিয়ে মানে একটা প্রস্তুতি। শুধুমাত্র কিন্তু আপনি ভূমিকম্প হয়ে যাওয়ার পর কি করবেন সেটা না, ভূমিকম্প হতে পারে এটাকে মাথায় রেখে বেশ কিছু প্রাক প্রস্তুতি আগেও আছে। শহরকে রক্ষা করা, জানমাল রক্ষা করা, সেই জায়গায় সরকারের বিশেষ মনোযোগ, বিশেষ বরাদ্দ, বিশেষ বাজেট নিয়ে ভাবতে হবে। জি, আশিক ভাই, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে আজকে রাজুকের চেয়ারম্যান পুরান ঢাকায় যে ক্ষতিগ্রস্ত ভবন সেটি তিনি পরিদর্শন করেছেন, এবং তিনি বলেছেন যে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা বাসিন্দা আছেন পুরান ঢাকার, তারা বলছেন যে ঝুঁকিপূর্ণ ভবনগুলি নিয়ে বছরের পর বছর সরকারের পরিকল্পনা থাকলেও কাগজে কলমে তার বাস্তবায়নে ছিটে ফোটাও নেই। এই যে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য ছুটে গিয়েছেন। তা আসলে এই যে অভিযোগটা আসছে যে পরিকল্পনা আছে, বাস্তবায়ন নেই,
তাহলে কিভাবে এটা মানে মোকাবেলা করবে দুর্যোগ? জি, ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই আমি যারা আমাদের গতকালকের ভূমিকম্পে যেসব পরিবারের যারা সদস্যরা নিহত হয়েছেন ওনাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। এবং আজকেও আমরা ভূমিকম্প হয়েছে যেটা আমরা জানতে পারলাম। তো আপনি যেটা বলছিলেন যে রাজুকের যিনি প্রধান আছেন উনি পুরান ঢাকাতে ভিজিট করেছিলেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে প্রায় ভূমিকম্প হওয়ার পরে আমরা দেখি যে কর্তা ব্যক্তিরা ভিজিট করেন এবং বিভিন্ন রকম প্রমিস দেন। তো ঢাকাতে যে আসলে ভূমিকম্প প্রবণ একটা এলাকা, এই সিটিটা যে অনেক বড় ধরনের একটা ডিজাস্টার হতে পারে এটা কিন্তু অনেক দিন ধরে আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে জানতে পেরেছি। তো এখানে আমি আমার সহ আলোচকের সাথে অনেকটা একমত যে আমাদের আসলে প্রমিসের মধ্যে না থেকে এটার জন্য সবাই মিলে যারা সরকার আছে এবং যারা হচ্ছে এটা যে স্পেশালিস্ট আছে তাদেরকে নিয়ে আসলে আমাদের একটা টেবিলে বসে আসলে আমাদেরকে প্ল্যান করতে হবে। কারণ আমরা দেখি যে ঢাকা শহরের মধ্যে এরকম একটি জায়গা নেই। যেমন আমার কথা যদি এক্সাম্পল হিসেবে বলি যে ভূমিকম্প হওয়ার পরে আমরা একটা খোলা জায়গায় যে সবাই একসাথে দাঁড়াবো, এরকম জায়গাটা কিন্তু আমাদের ঢাকা শহরে পর্যাপ্ত নেই এখন। আপনি যদি দেখেন পুরান ঢাকার প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একটা একটার সাথে একদম খুবই লাগানো বিল্ডিং, এবং যে কোনো সময় একটা বিল্ডিং যদি ধসে পড়ে তাহলে কিন্তু পাশের বিল্ডিংটার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় যে উনি যেটা বলেছেন এটা হয়তো বা উনি ওনার দায়িত্বের জায়গা থেকে বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে পর্যাপ্ত না এই ধরনের প্রমিসটা। বরঞ্চ আমাদেরকে মনে হয় যে যদি আমরা এই ধরনের ভবিষ্যতে আমরা যদি এখন থেকেই প্ল্যান হেড করতে চাই তাহলে আমাদের বাংলাদেশে যে সিসমিক স্টেশন আছে এগুলোকে আরও বাড়াতে হবে। আমাদের ঢাকা শহরে খোলামেলা জায়গা, পর্যাপ্ত খোলামেলা জায়গার আসলে ব্যবস্থা করতে হবে। এবং যদি এরকম ডিজাস্টার হয় কখনো, এটা তো আসলে একটা ন্যাচারাল একটা ঘটনা, এটা তো আসলে কেউই এটা আসলে এটা প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই। এটা আমাদেরকে পূর্ব কিছু প্রস্তুতি নিতে হবে এবং পরবর্তীতে আমরা আসলে কি করতে পারি যদি এই ধরনের ঘটনা ঘটে যায়। এই ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি হিসেবে আমি বললাম যে আর্লি যদি ওয়ার্নিং সিস্টেম করা যায়, যেমন জাপান এবং তার্কিতে এগুলো আছে। সো আমরা এই ধরনের যদি এখন ব্যবস্থা করতে পারি, যেহেতু আমরা দেখতেছি বারবার এই ধরনের ভূমিকম্পের ঘটনাগুলো আমাদের ঘটছে এবং এবার তো কিন্তু একদম ঢাকার খুব পাশেই নরসিংদীর পলাশে। সো এটা কিন্তু খুবই অ্যালার্মিং আমাদের জন্য যে বারবার কিন্তু আসলে আমাদের আফটার শেক আসতেছে। সো আমার মানে এখনই আসলে রাইট টাইম, দেরি না করে লেন্দি না করে যে আমরা বসি সবাই একসাথে, মানে আমরা কি করতে পারি এটা নিয়ে আসলে আমাদের এখনই কাজ করতে হবে। আমি আমার সহ আলোচকের কথা সূত্র ধরেই বলি যে আমাদের বিল্ডিং কোডগুলো আসলে আরও, আমি বলবো যে ওনাকে রিকোয়েস্ট করবো যে ওনাদের যে কাজের জায়গা আছে সেই জায়গাতে সরকারের যে রেগুলেশনসগুলো আছে সেগুলো যদি পরিপালন করা হয়, আমার মনে হয় এই ক্ষেত্রে অনেকটা আপনার কমিয়ে আনা সম্ভব। আমাদের ভূমিকম্প পরবর্তী যদি হয়েই যায় আমার মনে হয় যে এটা অনেকাংশে আমাদের রিডিউস করা সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আসলে বাইরের টেকনোলজিগুলো দেখতে হবে এবং আমাদের যে বর্তমান অবস্থা সেই অবস্থার আলোকে আমাদেরকে আসলে প্রস্তুতি নিতে হবে। রবি, আরেকটু প্রশ্ন আপনি করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিল্ডিং কোডের কথা আপনারা বলছিলেন, এই বিল্ডিং কোড আসলে কতটা মানা হয়? এবং আমরা যেটা দেখি যে পুরাতন ভবনে রাজক সেখানে বসবাস করা যাবে না এরকম একটি নোটিশ দিয়েই তাদের দায়িত্ব শেষ করে, কিন্তু সেখানে দেখা গেছে মানুষ ঢাকা শহর যেহেতু ঘনবসতি জায়গা থাকার আবাসন সংকট, ওইসব বিল্ডিংয়ে মানুষ বসবাস করে। তো এক্ষেত্রে আসলে কি করণীয়? না, বাংলাদেশের বিল্ডিং কোডটা স্ট্যান্ডার্ড আমি যতটুকু জানি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে সেটা আমেরিকান এসি কোড এবং ইন্ডিয়ান কোডকে সমন্বয় করেই করা, সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড। এখন বিল্ডিং কোড মেনে বিল্ডিং করাতে বাধ্য করবে রাজুক, সেখানে ঘাটতি আছে। আমি আবার এই বাধ্য করার বিপক্ষে। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বাধ্য করার বিপক্ষে। আমাদের এই আমলাতান্ত্রিক প্রক্রিয়াটাই আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। যেমন আমার কথাটা হচ্ছে মানুষ জানবে সেটা বিল্ডিং করতে হলে কতটুকু ওয়াইড রাস্তায় কোন এরিয়াতে কত কাঠা জায়গায় কি হাইট পায় কতটুকু সেটব্যাক ছাড়তে হয়। আপনি আবেদন করলেন রাজুকে, আপনার জায়গার পরিমাণ এত, জায়গার সামনে এতটুকু রাস্তা আছে, আপনার জায়গাটা এই এলাকায় অবস্থিত, একেবারে স্টেট আপনাকে একটা কাগজ ধরিয়ে দিতে হয় যে তুমি বিল্ডিংটা এইভাবেই করবে। মানুষের উপর দায়িত্ব দিতে হবে। মানুষকে বাধ্য করতে গেলে আর সুপারভিশন করতে গিয়ে পৃথিবীতে কেউ ডেভেলপ করেছে বিদায় আমার জানা নেই। আপনি ওই জায়গায় ওয়াচ করবেন যে আপনি ওই এলাকায় এত কাঠা জায়গার উপর এতটুকু রাস্তায় বিল্ডিং করতে হলে কতটুকু গ্রাউন্ড কাভারেজ আপনি পান, কতটুকু হাইট পান ফার্স্ট। তারপর আপনার কনস্ট্রাকশন কোড অনুসারে হচ্ছে কিনা এটা যাওয়ার জন্য মাঝে মাঝে রাজুক দিয়ে দেখে আসবে যে না ডিজাইনটা আপনি সাবমিট করলেন, যে আপনি একটা স্ট্রাকচারাল ডিজাইন সাবমিট করবেন রাজুকে প্ল্যান পাস পেতে হলে, নকশা অনুমোদন পেতে হলে, সেটা অনুসারে আপনি করছেন কিনা জাস্ট। কিন্তু আমাদের এখানে সেভাবে হয় না। অর্থাৎ মানুষের উপর দায়িত্ব দিলে মানুষ বেশি সতর্ক হয়, বেশি কনসার্ন হয়, বেশি ধরেন দায়িত্ববান হয়। আমাদের সেটা দেওয়া হয় না। আমাদের একটা অথরিটি রাখা হয়, অথরিটিকে ম্যানেজ করা যায়, অথবা অথরিটি দেখভালও করে না, অথবা ধরেন একটা সেও অনেক হয়রানির শিকার হয় একটা নকশা পাস করানোর জন্য বিভিন্নভাবে পাস কোনো রকম টাকা পয়সা খরচ করে করিয়ে আনার পর সে আর ওটা অনুসরণ করতে চায় না।
আমাদের এই যে আমলাতন্ত্র আর মানুষকে বেশি ডোমিনেট করতে গিয়ে যেটা হয়েছে, মানুষ কম কনসার্ন হয়েছে। ডোমিনেট করে কনসার্ন করা যায় না। আপনি মানুষের উপর যত দায়িত্ব ছেড়ে দেবেন, আপনি একটা বিল্ডিং করেছেন, স্টেট থাকবে আপনার ওই বিল্ডিং যদি যেভাবে আপনি নকশা সাবমিট করেছেন অথবা যেভাবে ওই এলাকায় বিল্ডিং করার জন্য যে হাইট এবং গ্রাউন্ড কভারেজ আপনি পান, তার বাইরে গিয়েছেন মানে সেখানে পানিশমেন্ট নির্দিষ্ট করা থাকবে এবং আপনি সেটা স্বীকার করেই আসবেন নকশা অনুমোদনের সময়, সেটা করে দেওয়া যাবে। কিন্তু আপনি হাজার হাজার বিল্ডিং হচ্ছে ঢাকা শহরে, প্রতিনিয়ত হচ্ছে। এখন রাজকীয় এরকম সুপারভিশন করে একবার কোড মেনে মাটির নিচের থেকে বেসমেন্ট থেকে বিল্ডিংটা 20 তলা হলো কিনা এটা দেখা সম্ভব? তো রাজুকে প্রত্যেকটা ভবনের জন্য একজন ইঞ্জিনিয়ার স্টান্ড বাই রেখে দিতে হবে। আমি জানি না যে এই প্রক্রিয়া রাজুক পারবে কিনা। এবং তারপর তো রাজুক একটা ব্যবসায়ী সংস্থাও হয়ে গিয়েছে, প্লট নেন, জায়গা নিয়ে প্লট বানায়, তারা সেল করেন এই সমস্ত জায়গায়। আবার আপনি একটা রাজুক একটা প্লট থেকে আপনি বিল্ডিং করে সেল করেছেন, যতবার যাবেন সেল পারমিশন লাগবে, যতবার যাবেন রাজুকে পয়সা জমা দিতে হবে। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো হয়ে গিয়েছে। কোনো অথরিটি এভাবে ভালো ফাংশন করে বলে আমার জানা নেই, আমার ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। এই জন্য আমি আবার বলছি আপনাকে বিল্ডিং কোডটা ভালো, আমি যতটুকু জানি মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে সেটা ভালো, কিন্তু সেই কোডটা মানুষ যাতে মানতে বাধ্য হয় অথবা আন্তরিক হয়, আন্তরিক শব্দটা ভালো, বাধ্য হচ্ছে আন্তরিক হয়, সেটা করার জন্য মানুষেরও ক্ষমতায়ন দরকার আছে, মানুষকেও জবাবদিহিতার মধ্যে আনার দরকার আছে। আপনি খালি বিধি বিধান আইন করে আপনি যদি যান 2008 সাল থেকে এই পর্যন্ত ঢাকা শহরের বিল্ডিং বা নকশা অনুমোদনের জন্য 5টার মতো বিধি পাস হয়েছে, চেঞ্জ হয় কয়েকদিন পর পর। এখনও একটা মনে হয় অনুমোদনের জন্য মানে রাষ্ট্রপতির ওখানে আছেন, আমি যতটুকু জানি যে তিনি গেজেট আকারে প্রকাশ করবেন। এক সময় উদ্ভট এক আইন করা হয় এবং সব আইনের মধ্যে মানুষের সাফারিং, আর সব আইনের মধ্যে ধরেন একটা কর্তৃপক্ষ থাকে, ধরেন প্ল্যানার্স অথবা ইঞ্জিনিয়ার অথবা পরিবেশবাদী, তাদের স্বার্থ ঢুকিয়ে দেওয়া হয়। ঢাকার মানুষের স্বার্থ, ঢাকা শহরকে বিল্ড আপ করার স্বার্থ, ঢাকা শহরের সৌন্দর্যের স্বার্থ এবং জায়গার মালিকের স্বার্থ সংরক্ষণ করা হয় না, আইনগুলিতে সাফারিং থাকে। যার ফলে আপনি দেখবেন যে এই আইনগুলি যেভাবে করা হয়েছে না কেন, নকশা অনুমোদনের ক্ষেত্রে অথবা ভবন নির্মাণের ক্ষেত্রে সুপারভিশন করার ক্ষেত্রে তার একটাও কার্যকর হয়নি, একটাই কারণ। যার ফলে আমি বলছি যে এই জায়গাটা আরও বেশি ফ্লেক্সিবল হতে হবে, মানুষ মানতে বাধ্য হয়। ধরেন কথার কথা, আপনি 5 কাঠা জায়গার উপর একটা বিল্ডিং করবেন, আপনার ওখানে 20 ফিট রাস্তা আছে, হ্যাঁ, আপনি জানবেন যেটা আপনি কয়তলা করতে পারেন, সেখানে বলা হচ্ছে 50% ছেড়ে দিয়ে গ্রাউন্ড কভারেজ দিতে হবে। এখন একজন মানুষ ঢাকা শহরে তার ধরেন 6 কাঠার একটা জায়গা আছে, এটাই তার সম্পদ। আপনি যখন বলেন যে আপনি অর্ধেক না 40% ব্যবহার করবেন, 60% সেটব্যাক ছেড়ে দিতে হবে, তাকে তো আপনি মানাতে পারবেন না এবং সে মানে না, এন্ড অফ দ্য ডে সে কোনো কিছুই মানে না। আর এইভাবে বিধিবিধান দিয়ে মানুষকে বাধ্য করার যে জায়গাটা হয় না, মানুষের স্বার্থ আপনাকে রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব মনে রাখতে হবে। শহরটার স্বার্থ যেমন আছে, যারা জায়গার মালিক তাদেরও স্বার্থ আছে, তাদেরও মিনিমাম একটা স্বার্থ আছে। এই দুটার মধ্যে সমন্বয় করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ, ব্যক্তিরও স্বার্থ, এই সব মিলে হলো রাষ্ট্রের স্বার্থ। সে জায়গায় মনোযোগী না হলে আমার মনে হয় না যে আমার কোনো অথরিটি ফাংশন করবেন, রাজুক কেন অন্য কোনো অথরিটিও ফাংশন করবেন। আমরা একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারবে না বলে মনে হচ্ছে। তো বিষয়টি কীভাবে দেখছেন? না, গণভোটের প্রশ্নগুলো তো আসলে খুব কমপ্লিকেটেড কোনো প্রশ্ন না। আমার মনে হয় যে গণভোট তো বাংলাদেশে মানুষ অলরেডি এটা সম্পর্কে জানে, কারণ গণভোট তো আগেও হয়েছে। এমনকি বিএনপি তো নিজেরাও ওনারা গণভোটের ফেস করেছেন। সো বাংলাদেশের মানুষ গণভোট বোঝে না, এটা আসলে আমার কাছে মনে হয় খুবই 4টি প্রশ্নই মানে শেষ দিন পর্যন্ত বুঝবেন আর কি, যে 4টে প্রশ্ন। আমার কাছে মনে হয় এগুলো কোনো কঠিন প্রশ্ন না। যেমন সংবিধান সংস্কার করবে কিনা, মানুষ তো চায় যে 72-এর সংবিধানে আমাদের দেশ না থাকুক, নতুন করে একটা সংবিধান হোক, সংবিধান সংস্কার হোক। জুলাই সনদে যে আমাদের যে প্রস্তাবনাগুলো আসছে সেগুলোর পক্ষে মানুষ রায় দিবে আমি বিশ্বাস করি। তারপর যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা আমাদের নতুন করে যেটা আলোচনায় আসছে, আমাদের দেশে কিন্তু নির্বাচনের সংস্কৃতিটাকে নষ্ট করে ফেলার কারণে কিন্তু আমাদের ডেমোক্রেসিটা আসলে হুমকির শিকার হয়েছিল। সো বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু নির্বাচন ভোট দিতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, আমি কিন্তু গত 3টা নির্বাচনে কিন্তু আমি ভোট দিতে যাই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে ভোট দেয়া না দেয়া এক কথাই। তো এটা অবশ্যই মানুষ চাইবে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা ফেরত আসুক এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। তারপরে যদি আসি, ধরুন আমাদের যে 4টা প্রশ্নের কথা আপনি বললেন,
এই 4টা প্রশ্ন এমন কোনো কঠিন কিছু না যেটা মানুষকে আসলে বোঝানো সহজ। আমার মনে হয় এটা আসলে ইচ্ছার প্রয়োজন। বিএনপি একটি বড় দল, ওনাদেরকে আসলে সেই উদ্যোগ নিতে হবে যে বাংলাদেশকে সংস্কারের পথে আসলে আমরা একসাথে কাজ করব। সেটার জন্য বিএনপির যে সমর্থক গোষ্ঠী আছে বা তাদের যে সারা দেশে যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে অলরেডি তো বিএনপি 31 দফা যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা বিএনপির জাস্ট একটা ইচ্ছার বিষয়। তারা যদি চায় যে গণভোটের 4টা প্রশ্ন, 31টা দফা বোঝাতে পারতেছি, তো 4টা প্রশ্ন আমরা মানুষকে বোঝাতে পারবো না, এটা আসলে খুব রিডিকুলাস। আমার কাছে মনে হয় এটা সদিচ্ছার অভাব। আমরা যদি একসাথে বিএনপি, জামাত, এনসিপি বা আর অন্যান্য যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে সবাই মিলে যদি আমরা মানুষকে সংস্কারের প্রয়োজনীয়তা তো মানুষ অলরেডি জানে, তো তাদেরকে যদি এটা তুলে ধরি যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন দেখেন, এটা করার মাধ্যমে আমাদের দেশে এই পরিবর্তন আসবে, আমার মনে হয় সবাই গণভোটের পক্ষে রায় দিবে। এই ক্ষেত্রে এই ধরনের দাবি আমার কাছে মনে হয় না খুব একটা মানে আমার কাছে লজিক্যাল মনে হয় না আর কি। জি ভাই, এই যে গণভোট, এই গণভোটের বিষয়বস্তু সম্পর্কে আসলে মানুষ কতটা ওয়াকিবহাল, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে? শোনেন, প্রথমত মানুষ অকুবল হবে না, এটাই স্বাভাবিক, মানুষের এটা কাজ না। এই মানুষ অকিবল হবে না বিধায় মানুষ প্রতিনিধি নির্বাচিত করে। আপনি একটা খুব সিরিয়াস মামলা খেলেন, আসামি হয়ে গেলেন যে কোনো কারণে, আপনি কেন একজন বিজ্ঞ লয়ার নিযুক্ত করেন? কেন করেন? কারণ আপনি ওই মামলা থেকে পরিত্রাণ অথবা ডিফেন্ড করার ব্যাপারে আপনি জানেন না, আপনার লয়ার জানে। সেখানেও সাধারণ লয়ার দেন না কেন? কোন লয়ার দেন? যে লয়ার স্বনামধন্য লয়ার, যিনি অনেক ভালো আইন বোঝেন, অনেক বেশি অভিজ্ঞ, কেন নিয়োগ করেন? কারণ আপনার ওটা বোঝার কথা না, উনি ভালো বুঝবেন। মানুষও তার জনপ্রতিনিধি নির্বাচিত করে সব বোঝার জন্য না, জনপ্রতিনিধি বুঝবে এই জন্য যে আমার হয়ে পার্লামেন্টে তিনি বুঝবেন। সাধারণত সংবিধানের মৌলিক জায়গায় পরিবর্তনের জন্য আগে পার্লামেন্টে আলোচনা হয়ে পাশ হয়, তারপর অধিকতর আপনার সমর্থনের জন্য গণভোটে যায়। যখন পার্লামেন্টে আলোচনা হয়ে এটা পাশ আগে হতো, তাহলে মানুষের তো বোঝার প্রয়োজন ছিল না, আন্ডারস্ট্যান্ড? তখন পার্লামেন্টে পাশ হয়ে গেল, কারণ পার্লামেন্টে তার প্রতিনিধি আছে জনগণের, ব্যক্তির, তাই তো? সে তারপর যে প্রতিনিধি নির্বাচিত করেছে সে ভোটের মাধ্যমে, সে পার্লামেন্টে এটা যাচাই বাছাই করে দেখেছে, সে তো বিজ্ঞ লোক, সে জানে বোঝে, সে পাশ করেছে, তারপর অধিকতর ভোটের জন্য পাশ করে দিলাম আর কি। আমার কথাটা বোঝা গেছে? আপনি যেমন একটা ডিট সই করার আগে কি করেন? একজন আইনজীবীকে দেখেন, বলে ভাই আমি এই ডিটটা সই করবো, দেখেন তো ঠিক আছে কিনা। আইনজীবী দেখে বললো যে না, আপনি সই করতে পারেন, আপনি নির্দ্বিধায় সই করে দিলেন। পার্লামেন্টে ওইরকম ভাবে এটা অ্যাপ্রুভ করার পর যখন জনগণের কাছে যেত, পার্লামেন্টে পাশ হয়েছে, তাহলে মনে হয় সবই ঠিক আছে, আমাদের প্রতিনিধিরাই তো পাশ করেছে, তাহলে ঠিক আছে, হাফকে ভোট দিয়ে দিলাম। এটা হলো নিয়ম সংবিধানের মৌলিক পরিবর্তনের জায়গায়। মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন যথার্থ বলেছেন। সমস্যাটা হচ্ছে একটা প্রশ্ন, 4টা প্রশ্ন না, একটা প্রশ্ন, অংশ 4টা, তার মধ্যে আছে 48টা লুকায়িত বিষয়, সংবিধানে যুক্ত হবে কিনা খেয়াল করবেন। প্রশ্ন একটা, অংশ 4টি, বিষয়বস্তু আছে 48টি। যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। ধরেন 4টি অংশের আমি 2টির সাথে দ্বিমত পোষণ করবো, 2টির সাথে আমি একমত পোষণ করবো। জনগণ এভাবে ভাবতে পারে, ওই 2টিকে আলাদা করে ভোট দেওয়ার সুযোগ নেই, হা বা না, আর 2টিকে হা বা না আলাদা করে ভোট দেওয়ার সুযোগ নেই। এই জায়গায় মানুষের কিছুটা কনফিউশন তৈরি হবে, এটা বাস্তব। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা হায়ের পক্ষে, আমরা সংস্কারের পক্ষে, আমরাই সংস্কারের প্রবক্তা। উনি যেমন বললেন 31 দফা, সবার আগে আমরা সেটা অনুধাবন করেছি, সংস্কার দরকার, আজ থেকে আরো 3 বছর আগে অনুধাবন করেছি। আমরা বলছি প্রক্রিয়াগত জায়গাটাতে বেশ কিছু জটিলতা হয়েছে, বিধায় প্রকৃত জনমতের প্রতিফলন হওয়ার দুরূহ হতে পারে। এর মানে মির্জা ফখরুল ইসলাম সাহেব যেভাবে বলেছেন, বিএনপি যেভাবে বলেছেন, এ মানে সরকার সংস্কারের বিপক্ষে না। আমরা বলছি আমরা প্রান্তিক জনগণকে চুজ করার যদি ইজি একটা প্রক্রিয়া দিতে পারতাম, তাহলে আরো অধিকতর হতো, সহজ হতো, জিনিসটা কমপ্লিকেটেড কোনো সন্দেহ নেই। আপনি সাধারণ জনগণ বলছেন কেন, অনেক শিক্ষিত জনগণও বুঝবে না, তার কিছু জটিলতা এখানে তৈরি হবে। যেমন ধরেন আপনি 30টি বিষয়ে আমরা একমত হয়েছি, যারা 48টি বিষয়, তো তার মধ্যে 30টি বিষয় একমত হওয়া গিয়েছে, সব রাজনৈতিক দল একমত। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অংশে বলা হয়েছে, আমি প্রশ্ন বলি না, এটাকে অংশ বলি, বলা হয়েছে যে ওই রাজনৈতিক দলগুলি যে দলই ক্ষমতায় যাক না কেন ওই 30টি বিষয় বাস্তবায়ন করবে। ওকে, এই 30টি বিষয় তো অনেক শিক্ষিত লোক কি জানেন যে কোন 30টি বিষয় একমত হয়েছে 48টার? আপনি বলেন, আপনি জানেন? আমার সমালোচক জানে কিনা বলেন? হ্যাঁ আমি জানি। সময় লাগবে, আমরা পারবেন না, আমি সময় দিচ্ছি, আর টকশো করবো না, 30টি বিষয় বলেন, কিন্তু আপনার সময় লাগবে ভাই, প্লিজ সময় লাগবে। হ্যাঁ আপনি জানবেন, অবশ্যই জানেন, আপনি জানবেন, কিন্তু আপনার সময় লাগবে। আপনারাও তো জানেন, আপনারা না করতেছেন। আমি বলছি যে এটা সময় সাপেক্ষ বিষয়, জেনে বুঝে। এখন এই 30টার মধ্যে ধরেন উনি 3টাতে দ্বিমত করতে চান, ওনার 3টা দ্বিমত করার সুযোগ আছে, ভোট যে প্রক্রিয়া। আমি হয়তো 5টাতে দ্বিমত করতে চাই ব্যক্তিগতভাবে, আমার 5টাতে মানে আলাদা করে না করার সুযোগ আছে, আমাকে হা বা না যে কোনো একটা বলতে হচ্ছে। আমরা বলছি যে হ্যাঁ
এইটা যে প্রক্রিয়াটা কিছুটা অস্বচ্ছতা আছে। তারপরও আমরা যারা ধরেন এই ফ্যাসিবাদী পতনের ঐক্যবদ্ধ শক্তি, যারা আন্দোলন সংগ্রাম করেছি, যারা বাংলাদেশের সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাদের সবাইকে উদ্যোগী হয়ে জনগণকে বুঝিয়ে হাকে উইন করার দায়িত্ব নিতে হবে। এটা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের সাথে, জনগণের ক্ষমতায়নের স্বার্থে। কিন্তু এই প্রক্রিয়াটা আরো ইজি করা যেত কিনা সেই জায়গা আমরা বলছি যে এই আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, বিএনপির মহাসচিব এই দায়িত্বটা নিয়েছে এই সংস্কারের পক্ষে, ধরেন গণভোটকে হা করার পক্ষে। কিন্তু আমরা যারা দায়িত্ব নিচ্ছি তারাই বলতেছি যে প্রক্রিয়াটা কিছুটা অস্বচ্ছতা আছে, যার জন্য এটা অধিকতর কঠিন হচ্ছে জনমত গঠন করার ক্ষেত্রে, অথবা মানুষকে জেনে বুঝে রায় দেওয়ার পক্ষে। সেটাই বিএনপির মহাসচিব উপস্থাপন করার চেষ্টা করেছেন মাত্র। জি, যে প্রক্রিয়াটা আরো ইজি করা যেত কিনা বা কঠিন হয়ে যাচ্ছে, এটা আসলে প্রক্রিয়ার মধ্যে তো আসলে আমার সহ-আলোচক উনি যে দলে রিপ্রেজেন্ট করতেছেন সেই দলও কিন্তু অন্তর্ভুক্ত ছিল, এবং মনে হচ্ছে এখন যদি আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো আমরা পুরো প্রক্রিয়াতে দেখেছি বিএনপি বিভিন্ন সময় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং সংস্কারের বিভিন্নভাবে আসলে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া, পরে আবার রায়ের প্রতি সম্মান রেখে বা জনগণের যে ক্ষোভের প্রতি সম্মান রেখে আবার সংস্কারের পক্ষে ফেরত আসা, এরকম পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি। তো শুরু থেকে আসলে সংস্কারকে নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক দল, বিশেষ করে আমার সহ-আলোচক যে রাজনৈতিক দলের প্রতিনিধি বিএনপি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। তো আমরা আসলে প্রক্রিয়ার জটিলতার চেয়ে ওনাদের কনসেপ্ট ক্লিয়ারেন্সের জায়গাতে আরও বেশি আমরা সন্দিহান যে ওনারা আসলে সংস্কার কিভাবে হবে এটা নিয়ে ওনারা আসলেই কি কনসার্ন কিনা, নাকি ওনারা এই ভয়টা পাচ্ছেন যে আসলে জাতীয় নির্বাচনের আগে যদি আরেকটি গণভোটের নির্বাচন হয়, জনরায় যদি সংস্কারের পক্ষে আসে, তখন আসলে কি হবে। তো এই বিষয়টা নিয়ে যদি ওনারা, আমার মনে হয় এখন তো মানে ফাইনাল হয়ে গেছে, হ্যাঁ ফাইনাল হয়ে গেছে, তো গণভোট আমার মনে হয় প্রক্রিয়াটা আসলে এরকম আহামরি কঠিন কিছু না। তো এটা আমরা প্রয়োজনে আমরা সব রাজনৈতিক দল আবার বসে জিনিসটাকে কিন্তু প্রক্রিয়াটা আবার ঠিকও করতে পারে, কিন্তু গণভোটটা হতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ গণভোট যদি না হয়, আমরা যে এতদিন দীর্ঘ সময় ধরে যে আমরা প্রস্তাবনাগুলো যেগুলো আসলো সংস্কারের জন্য, সেই সংস্কার প্রস্তাবনাগুলো যে পরবর্তী পার্লামেন্টে যে বাস্তবায়ন হবে সেটার কিন্তু কোনো আমরা বিএনপির কাছ থেকে কিন্তু আমরা সেই ধরনের কোনো কমিটমেন্ট বা সেই ধরনের কিন্তু কোনো সুস্পষ্ট কোনো কিন্তু আমরা বক্তব্য পাচ্ছি না। বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য আসতেছে। তো এটা কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে যারা হাঁটছে, আমরা তো মূলত কিন্তু চাই দেশটা পরিবর্তন হোক। আমরা কিন্তু ক্ষমতার চেয়ে আমাদের কাছে পরিবর্তনটা কিন্তু বেশি আমাদের কাছে অগ্রাধিকার, প্রায়োরিটি। যেহেতু অনেক মানুষের জীবনের বিনিময়ে আজকে আমাদের এই নতুন একটি স্বাধীনতা আমরা সবাই উপভোগ করছি, আমার কাছে মনে হয় সংস্কারকে, আমাদের যে গণভোটের প্রক্রিয়াকে কঠিন না বলে কিভাবে সহজ করা যায় সেই জায়গায় আলোচনা করে সেটাকে সহজ করার মাধ্যমে আমরা গণভোটটা আসলে করা উচিত। আমার কাছে মনে হয় এতে আমাদের দেশের জন্য ভালো হবে। জি রবি, আপনার কাছে অন্য একটি প্রসঙ্গে আসছি, সেটি হচ্ছে যে বিএনপি তো অনেক জায়গায় মনোনয়ন কনফার্ম করেছে, তো জোটের বিষয়টি কেন ঘোষণা দেওয়া হচ্ছে না? ঘোষণা দেওয়া হচ্ছে না বিষয়টা ওরকম নয়। আমরা বিবেচনা করছি জোটের হোক আর দলের হোক, যে প্রার্থী উইন করার সক্ষমতা রাখে সেই প্রার্থীকেই জনগণের কাছে তার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিতে চাই, জনগণের প্রতিনিধিত্ব করার। কারণ জনগণ পছন্দ করবে না এরকম একটা প্রার্থী আমরা চাইছি না, জনগণের পারপাস সার্ভ করবে না এরকম একটা প্রার্থী আমরা চাচ্ছি না। যার ফলে কিছু কিছু জায়গায় একাধিক জনপ্রিয় ব্যক্তি আছে, জোটেরও আছে, আমাদের দলেরও আছে। সেই জায়গাটা আমরা মনে করছি যে জোট এবং দল একটু অধিকতর তদন্ত, অধিকতর যাচাই বাছাই করে তারপর একজন প্রার্থী দেওয়ার, এটা খুবই ন্যায্য একটা বিষয়। এবং বিএনপি বৃহত্তর স্বার্থে, বিশেষ করে জনপ্রতিনিধির নির্বাচিত জনগণ করবে সেই জনবান্ধব একটা প্রার্থী সিলেক্ট করার স্বার্থে বিএনপি 63 আসন এখনো পর্যন্ত মানে প্রকাশ করিনি, এবং আমার মনে হয় শেষ পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে প্রকাশ করবে, সে জায়গায় কোনো অসুবিধা নেই। একটা কথা বলা দরকার সহ-আলোচকের ওখানে থেকে, বিএনপির সব সংস্কার প্রস্তাব মনে রাখা দরকার, জাতীয় ঐক্যমত কমিশন যে প্রস্তাব করেছে এ কোনো প্রস্তাবেই অন্য কোনো রাজনৈতিক দলের না। অন্য রাজনৈতিক দলগুলি হাঁ বলছে, খালি হাঁ, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। জাতীয় ঐক্যমত কমিশন বলছে আমরা এই চাই, অন্য বলছে হ্যাঁ সবই আমরাও চাই, অন্য দল। বিএনপি যেহেতু বারবার নির্বাচিত রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দল, সংবিধান জানা বোঝা রাজনৈতিক দল, রাষ্ট্রের বিধিবিধান জানা বোঝা রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, সে মনে করছে কোন কোন জায়গায় ব্যাপ্তি করতে পারে, কোন 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 প্রক্রিয়া এটা প্রয়োগের দিকটা নিয়ে বিবেচনা করছে, অন্যরা প্রয়োগের দিক বিবেচনা করছে না।
এটা আমাদের দায়িত্বের জায়গা থেকে বলছি, সংস্কার আমাদের চেয়ে বেশি কেউ চায় না, আমরাই চাই। কিন্তু ঘটনা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনার মধ্যে কয়েকটা জায়গায় সাংঘর্ষিক রয়েছে, যা বাস্তবায়ন করা কঠিন। সবাই বলছে যে সংবিধানের মৌলিক বিষয়ে সংস্কার করার জন্য আগে পার্লামেন্টে অনুমোদন, তারপরে গণভোট, কিন্তু আমাদের গণভোটটা আগে করতে হচ্ছে। একটাই কারণ, অবিশ্বাস, সন্দেহ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য। অনেকে মনে করছে যে না, পরে হলে যদি না হয়, এই যে সন্দেহ, সেটা দূর করার জন্য আগে হতে হয়েছে। কিন্তু এটা তো সবাই বলে যে না, আগে পার্লামেন্টে, তারপরে হচ্ছে জনগণের কাছে। এখন তো নোট অফ ডিসেন্ট দু চারটা তো থাকবেই, নোট অফ ডিসেন্ট থাকতেই হবে। এনসিপিরও আছে, জামাতেরও আছে, আমাদেরও আছে। নোট অফ ডিসেন্ট মনে রাখতে হবে একটা রাজনৈতিক দলের অধিকার এবং অবস্থান, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই থাকতে পারে। এই নোট অফ ডিসেন্টগুলি জনগণের কাছে যদি যেতে পারতো প্রত্যক্ষভাবে, জনগণই ডিসাইড করতো যে না ঠিক আছে, তোমার এই নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেটা আমি সমর্থন করব কি করব না। আমাদের নোট অফ ডিসেন্টে যদি কোন জায়গা আছে সেটা যদি জনগণ সমর্থন না করে, আমাদের ভোট দেবে না। এনসিপির নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেটাকে সমর্থন করলে ডেফিনেটলি জনগণ এনসিপি ভোট দেবে, এনসিপি পার্লামেন্টে গিয়ে তাদের মতো করে সেটা করবে। এটাই হচ্ছে ন্যায্য, এটা জনগণেরও অধিকার, রাজনৈতিক দলেরও অধিকার। সমস্যাটা হচ্ছে নোট অফ ডিসেন্ট মানে, আমি আবারও বলছি, ওই সংস্কারের ওই ক্লজের উপর আপত্তি না, সেটা হচ্ছে ওই ক্লজটা, অর্থাৎ ওই প্রস্তাবটা কিভাবে পাশ হবে, কিভাবে কার্যকর হবে, সেখানে মতের ভিন্নতা। যেমন আমি আপনাকে ধরি, উচ্চকক্ষে পিয়ার, উচ্চকক্ষ গঠন হোক, সব রাজনৈতিক দল চায়, আমরাও চেয়েছি। এটা আমাদেরই প্রথম প্রস্তাব ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তাহলে আমাদের প্রস্তাব অন্য রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট 100 সদস্যের হবে, সে ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মানে উচ্চকক্ষের ক্ষমতা কি হবে, তাও একমত হয়েছি। গঠন প্রক্রিয়ায় গিয়ে একজন বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, আমরা বলছি প্রাপ্ত আসনের অনুপাত হবে। দুটাই অনুপাত, একটা আসনের অনুপাত, একটা ভোটের অনুপাত। এইটুকু ডিফারেন্স থাকবে। এখন জনগণ কোনটা অ্যাপ্রুভ করবে, জনগণ কোনটা চায়, আমার প্রস্তাব চায় নাকি এনসিপি বা জামাত ইসলামের প্রস্তাব চায়? সেটা যদি স্বচ্ছভাবে হতো, সেই সংস্কার আরো বেশি টেকসই হতো, সেটা আরো বেশি ফাংশন করতো এবং সেটা আরো বেশি জনবান্ধব হতো। অন্যদের কথাটা হচ্ছে একটা গোষ্ঠী বা অন্যান্য রাজনৈতিক দল, তারা কি করতে চাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই একটা জায়গা আমার আপত্তি রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থানের জায়গা। তারা মনে করছে একটা সরকার আসবে জনগণ কর্তৃক নির্বাচিত, কিন্তু সে ক্ষমতাবান থাকবে না। তা ক্ষমতাবান না থাকলে জনগণ তার উপর আস্থা রেখেছে, সেই আস্থা কিভাবে সে বাস্তবায়ন করবে? জনগণের কাছে তার দায়বদ্ধতা রয়েছে, সেটাকে কিভাবে সে সফল হবে? তার ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে, তাকে হাত পা বেঁধে ফাংশন করতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ভোট না পেয়েও রাজনৈতিক দল ক্ষমতার একটা অংশ কিভাবে হওয়া যায় সেই জায়গায় মনোনিবেশ করেছে। অর্থাৎ আপনি যদি সংস্কার চান, আমার কাছে মনে হয় যে ফ্যাসিবাদী পতনের যে সমস্ত ঐক্যবদ্ধ আমরা যারা শক্তি, খুব বেশি ডিফার নাই। একটা জায়গায় ডিফার আছে যে ধরেন এনসিপি এটা চাচ্ছে, তার মানে আমি এটা চাবো না, অথবা ধরেন আমি চাচ্ছি এনসিপি চাইবে না। এই রকমের একটা হীনমন্যতা, ক্ষুদ্র স্বার্থ কোনো কোনো সময় কাজ করেছে বলে আমার কাছে মনে হয়। এছাড়া সংস্কার নিয়ে কারো বেশি বুঝার ভুল থাকতে পারে, প্রস্তাবনা ভিন্ন হতে পারে, হওয়াটাই ন্যায্য, কিন্তু কোনো অনীহা আছে বলে আমার কাছে মনে হয়। আলম ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এনসিপি তো এখন মনোনয়ন দিচ্ছে। গতকালকে দেখলাম একজন রিক্সা চালককে মনোনয়ন দেওয়া হচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মনোনয়ন দিচ্ছে। তো এই যে যারা এনসিপি করে নাই তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে, তো এটা আসলে নির্বাচনে আপনাদের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াটা কি, এবং এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মনোনয়ন দিচ্ছেন, এর রেজাল্ট আসলে কতটা গড়ে তুলতে পারবেন, এবং রবি ভাই যে আলোচনাটা করেছে সে বিষয়ে বলতে পারবেন? জি, দেখেন, আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো জুলাই গণঅভ্যুত্থানের পরে তৈরি হয় একটি রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলে আমরা দেখেছি যারা আসছে এখানে অনেকেরই হচ্ছে দীর্ঘ 16 বছর হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অনেকেরই কন্ট্রিবিউশন ছিল। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি জেলে ছিলাম, তো আমার হচ্ছে অনেক স্যাক্রিফাইস আছে। তো এরকম অনেক নতুন যারা বাইরে থেকে হার্ভার্ড গ্রাজুয়েট স্টুডেন্টরাও এখানে এসে যুক্ত হয়েছে, অক্সফোর্ড থেকে পড়া। তো এরকম ঠিক একইভাবে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো তাদের যে একটা প্রত্যাশা যে বাংলাদেশে শুধু পেশি শক্তি যারা আছে, যার অনেক বেশি টাকা আছে, সেই শুধু সংসদে যাবে, সেই যে হচ্ছে ওই জায়গায় কথা বলবে, এই যে একটা সিস্টেম, এই যে একটা কালচার তৈরি হয়েছে, আমরা কিন্তু এই কালচারটা থেকে বেরিয়ে এসে একবারে তো আসলে আপনার রেডিক্যাল চেঞ্জ করা পসিবল না। সো আমরা চাচ্ছি যে মানুষ যেই সংসদে যেতে চায়, সে একজন কৃষকের সন্তান হতে পারে, একজন রিক্সাওয়ালা হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, বাংলাদেশের যে কোনো নাগরিকই সংসদে যাওয়ার মতো, তার যদি সেই জনপ্রিয়তা থাকে, তে সংসদে যাওয়ার সেই রাইট তার আছে। সো আমরা সেই জায়গাটা থেকে আমরা বলেছি যে আমরা এই নির্বাচনের যে সংস্কৃতিটা পরিবর্তন করতে চাই। শুরুটা হয়েছে যে যে কোনো মানুষই চাইলে আমাদের প্রার্থী হতে পারবে।
এখন বাংলাদেশের কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, বিপক্ষে ছিল অল্প কিছু মানুষ। তো যারা এখানে এসে আবেদন করছে বা যারা আজকে আমাদের মনোনীত প্রার্থী হতে চাচ্ছে, এদের অধিকাংশই আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনার যেমন বিএনপিরও কিছু আপনার যারা প্রার্থী যারা মনোনীত হয় নাই বিভিন্ন আসনে, হয়তো বা তাদের প্রত্যাশা ছিল, তারা দীর্ঘ সময় তাদের হচ্ছে তারা জুলুমের শিকার ছিল, তারা 16 বছর, কিন্তু তাদেরকে প্রার্থী করা হয় না, ভিন্ন কোনো কারণ থাকতে পারে, তারাও কিন্তু আমাদের এখানে আসছে। যেমন আপনি দেখবেন ডাকসুর ডাবির হচ্ছে প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের নেতা যিনি নারায়ণগঞ্জে, উনিও কিন্তু আমাদের প্রার্থী হয়েছেন। যেমন রিক্সা চালক সুজন মিয়া, উনি কিন্তু প্রার্থী হয়েছেন। ঠিক একই রকমভাবে সারা দেশ থেকে কিন্তু ব্যাপক সারা আমরা পেয়েছি, প্রায় 1100 প্লাস হচ্ছে আমাদের প্রার্থী কিন্তু অলরেডি আমাদের এখানে আসছে। এবং তাদের যে প্রোফাইলিংগুলো আমরা করে দেখছি, আমরা অবাক হচ্ছি আসলে। তাদের বিভিন্ন ভার্সেটাইল এক্সপিরিয়েন্স আছে, তারা অনেক বড় বড় কনসালটেন্ট, বড় ব্যবসায়ী, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ডাক্তাররা কিন্তু আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা ফসল কিভাবে ঘরে তুলব। আসলে ফসলটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মানুষের যে প্রত্যাশা, দেশ নিয়ে কিন্তু সবারই প্রত্যাশা আছে। দেশ তো বিএনপির না, দেশ তো এনসিপির না, জামাতেরও না, সবারই কিন্তু দেশ। যে কেউ চাইলেই সংসদে যেতে পারে। আসলে তো আপনার প্রতিনিধি তো ওইটাই, যে আমি আমার ভোট দিয়ে আমি হচ্ছে শাসন করব আমাকে, মানে এরকম একটা কনসেপ্ট। তা আমি যদি চাই যে আমি তো একজন পার্লামেন্টারিয়ান হতে পারি, আমার যদি সেরকম জনপ্রিয়তা থাকে, আমার কাজের ইচ্ছা আছে, সো আমি একজন প্রার্থী হব। আমার হয়তো অনেক টাকা নেই, আমার হয়তো অনেক মাসল পাওয়ার নেই অন্য দলের মতো, কিন্তু আমার যদি জনপ্রিয়তা থাকে, আমার যদি পাশ করে আসার সেই সুযোগ থাকে, তাহলে আমি কেন প্রার্থী হব না। তা আমরা যেটা দেখছি, মাঠ পর্যায়ে খোঁজ নিচ্ছি, আমাদের যারা প্রার্থী হয়েছে তাদের অলরেডি বিভিন্ন জায়গায় তারা মাঠে অনেক দিন ধরে কাজ করছেন। তো বিভিন্ন দল থেকে যারা আমাদের এখানে প্রার্থী হয়েছেন তারা নির্বাচনে ভালো ফলাফল করবে বলে আমি মনে করি। এবং আমার সহ-আলোচক যে কথাগুলো বলছিলেন সংস্কার কেন্দ্রিক, সেখানে আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি। ওনার একটু তথ্যে একটু ভুল আছে। সেটা হচ্ছে যে জুলাই সনদের প্রথম যে প্রস্তাবনা, সেটা হচ্ছে সংবিধান সংস্কার। শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগেই আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বলছিলাম যে উই নিড এ নিউ কনস্টিটিউশন, যেটা শুরু থেকেই বাধা দিয়ে আসছিল কিন্তু বিএনপি। সো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আসছে, উনি যেটা বললেন যে ডায়লগে শুধু বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি হচ্ছে মানুষের পাস বোঝে, বিএনপি কীভাবে রাষ্ট্র কাঠামো চালাতে হয় এটার এক্সপিরিয়েন্স আছে। আমাদেরও তো পড়াশোনা আছে, আমাদেরও তো স্যাক্রিফাইস আছে, বাংলাদেশ গঠনের জন্য আমরাও ভূমিকা পালন করতে চাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ডায়লগের মধ্যে কিন্তু আমরা খুব অ্যাক্টিভ রোল প্লে করেছিলাম। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি যে প্রধানমন্ত্রী ক্ষমতা কমিয়ে নিয়ে আসা, একই সাথে উনি দলের প্রধান থাকতে পারবেন না যখন উনি প্রাইম মিনিস্টার থাকবেন, এই প্রস্তাবনাটা কিন্তু আমাদের কাছ থেকে এসেছিল। এবং হচ্ছে আর্টিকেল 70, আমি যদি ভুল না করি, তো যে একটা সংসদে একজন পার্লামেন্টের মেম্বার উনি হচ্ছে ওনার দলের প্রতি অনাস্থা ভোট দিতে পারবেন না। এই ধরনের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মতো জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো কিন্তু এনসিপি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সো উনি যেটা বলছিলেন যে আমরা আসলে কেউ হ্যাঁ না বলেছি, এরকমটা কিন্তু আসলে ছিল না। বরঞ্চ বিএনপি শুরু থেকেই একটা নতুন সংবিধান করার ক্ষেত্রে কিন্তু আমরা গণপরিষদ নতুন সংবিধান করার কথা আমরা বলছিলাম, যেটা জুলাই সনদের শুরুর দিকে প্রস্তাবনাগুলোতে এসেছে, সেটাতে কিন্তু শুরু থেকে বিএনপি না ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জুলাই সনদের ব্যাপারে উনি যেটা বলছিলেন যে আমরা হয়তো বা নতুন, কিন্তু আমরা আমাদের যতটুকু আমাদের অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা সনদের আমরা হচ্ছে পক্ষে কথা বলেছি। আমাদের হয়তো পার্লামেন্টের এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমাদের দেশপ্রেম আছে। আমরা সেই দেশের কাঠামোগত সংস্থাগুলো কীভাবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আমাদের প্রস্তাবনাগুলো কিন্তু তুলে ধরেছিলাম। রবি, আপনার কাছে আসছি, আশিক ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে আমরা বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, তো দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই আমরা খবর পাচ্ছি বিক্ষোভ হচ্ছে এই নমিনেশন নিয়ে পরিবর্তনের দাবিতে। তো যা বিগত 16-17 বছর যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলেন এবং অনেকেই মনোনয়ন পায়নি, তো এই যে নেতাকর্মীদের এই যে বিক্ষোভকে আসলে আপনারা কীভাবে দেখছেন? যে নেতাকর্মীদের যেই আশা ছিল যাদেরকে মনোনয়ন দেওয়া হবে, সেই আশা কতটা প্রতিফলিত হয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য? প্রতিফলিত হয়েছে। বিকজ হচ্ছে এত বড় রাজনৈতিক দল, প্রত্যেকটা আসনে বিএনপির 4-5 জন যোগ্য প্রার্থী আছে, একজনকে চুজ করতে হচ্ছে, এবং সমান যোগ্য প্রার্থীও আছে, উইন করার সমান সম্ভাবনাও আছে, এরকম প্রার্থীও আছে। কিন্তু আপনি একটা আসনে তো একজনের বেশি প্রার্থী দিতে পারবেন না। তো সেক্ষেত্রে কিছুটা যারা বঞ্চিত হবে, তাদের শুভানুধ্যায়ী সমর্থক, তারা ক্ষুব্ধ হবে, ব্যতীত হবে, একটু প্রতিবাদ করবে, একটু মিছিল করবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। এটাই বোঝা যায় যে এই রাজনৈতিক দলটির প্রার্থী হতে অথবা এই রাজনৈতিক দলটির সাথে যুক্ত থেকে রাজনীতি করতে মানুষ কত উৎসাহিত। এটা হচ্ছে পার্টির জনপ্রিয়তা এবং মানুষের কাছে পার্টির গ্রহণযোগ্যতা এই পর্যায়ে গিয়েছে যে ওই দলের প্রার্থী হওয়ার জন্য অনেক যোগ্য প্রার্থী আছে।
আমাদেরকে কাউকে খুঁজতে হচ্ছে না, নতুন নতুন কাউকে, মানে দলেই যারা আছে তাদেরকে প্রোভাইড করা যাচ্ছে না। এটা গণতন্ত্রের অংশ। এবং ধরেন এটা একটা বড় রাজনৈতিক দলের অলংকার, অহংকারও বলতে পারেন, কোনো সন্দেহ নেই। তার একটা কথা বলতে হয়, তারা সংস্কার চেয়েছিল না, তারা একটা নতুন সংবিধান চেয়েছিল। আমি আবারও বলছি, নতুন সংবিধান চেয়েছিল। নতুন সংবিধানটা যখন হলো না, তখন জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারের যেগুলি প্রস্তাবনা দিয়েছে তার অধিকাংশের সাথে একটা ছাড়া সব একমতন্ডা করেছেন। আর আমরা কয়েকটা জায়গায় দ্বিমত করেছি, এবং যেখানে আমরা দ্বিমত করেছি সেটা যৌক্তিক এবং প্রায়োগিক দ্বিমত। আমি আবারও বলছি, কোনো সংস্কার আমরা ফেলে দিইনি। এই যে ধরেন প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, আমাদের প্রস্তাবনা ছিল আরো 3 বছর আগে। 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের পরিবর্তনের কথা আমরা বলেছিলাম। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, ক্যাবিনেট, সংসদের মধ্যে ভারসাম্য, তা আমাদের প্রস্তাবনা। তো এগুলি হয়েছে। হ্যাঁ, প্রায়োগিক জায়গা গিয়ে জাতীয় ঐক্যমত কমিশন বলি আমি অন্যদের বলি না, কারণ আমি এ পর্যন্ত ওনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা ছিল না। হ্যাঁ, এনসিপি প্রথম থেকে বলেছে তারা একটা নতুন সংবিধান করতে চায়, যেটা বাংলাদেশের মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছেন, এবং প্রত্যাখ্যান করাটাও হলো বাস্তবিক। সংস্কারের ব্যাপারে তাদের খুব বেশি মনোযোগ ছিল না, নতুন সংবিধানে কি কি থাকতে পারে সে ব্যাপারে তাদের কথা ছিল। এই যে বললাম তো, বিভ্রান্ত করা হয়। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে দ্বিমত থাকবে, নতুন রাজনৈতিক দল অভিজ্ঞ হবে। আমি কিন্তু রাজনৈতিক শূন্যতা একটা আছে, এবং এনসিপির তরুণ নেতারা সেটা পূর্ণ করুক, এটা চাই। কিন্তু পূর্ণ করতে গিয়ে যে বিগত দিনের সেই পরিত্যক্ত রাজনীতির যে ধারার মধ্যে তারা আছে, আমি জানি না কতটুকু পূর্ণ হবে। তবুও সফলতা কামনা করি। 1 মিনিট আছে, আপনি শেষ না, করুন। আসলে ভাই যেটা বলার চেষ্টা করলো যে নতুন সংবিধান আমরা চেয়েছিলাম, সংস্কার চাই না, এটা তো খুব কন্ট্রাডিক্টরি কথা। একটা নতুন সংবিধান যদি হয়, সেই সংবিধানে আপনার মূল যে প্রস্তাবনাগুলো আসছে সেখানে তো সংবিধান সংস্কারের প্রস্তাবনাগুলোর সংখ্যা কিন্তু অনেক। এটা তো সত্য, চেয়েছিলেন নতুন সংবিধান। আমরা নতুন সংবিধান চেয়েছি, সংস্কারও চেয়েছি, একই সাথে চেয়েছি। আমরা একটা চাইছি আর একটা চাইনি এরকম কিন্তু বলি নাই। সেকেন্ড হচ্ছে উনি যেটা বললেন যে আমরা হচ্ছে আচ্ছা, বিএনপির আমি একটু প্রার্থী নিয়ে যদি একটু বলি, যে বিএনপি প্রার্থী নিয়ে আসলে যে অসন্তোষের কথা বললেন ওনারা, আমরা এখন শেষের দিকে, আপনি এটাতেই আমি এটা একটু জাস্ট একটু বলে শেষ করি যে বিএনপির প্রার্থী ওনারা দিয়েছেন, ঠিক আছে, উনি বলতেছেন যে খুবই স্যাটিসফাইড সবাই, এটা খুব ভালো হয়েছে। তো যে বিভিন্ন জায়গায় যে আপনার মারামারি হচ্ছে এখন, অলরেডি তো মানে 3 জন মারা গিয়েছে, আবার ময়মনসিংহে একজন মারা গিয়েছে, এবং হচ্ছে আপনার মুন্সিগঞ্জে গোলাগুলি হয়েছে, চিটাগাংয়ে গোলাগুলি হয়েছে। ওনারা কিন্তু এটাকে কন্ট্রোল না করতে পেরে পরে কিন্তু আপনারা দেখেছেন যে যুব দলের নেতাকর্মীদেরকে কিন্তু ওনারা প্যাডে লিখিত দিয়ে কিন্তু হুঁশিয়ারি করেছে, যদি কেউ মাঠ পর্যায়ে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে না, মানে এটাই কিন্তু প্রকাশ পায় যে আসলে দলটা এতটা শৃঙ্খলিত না, যেখানে গোলাগুলি মারামারি হচ্ছে এখনো কিন্তু এটা চলমান আছে। সেই জায়গায় দেখবেন আপনি এনসিপির কিন্তু এই ধরনের কোনো ইনসিডেন্ট নাই সারা দেশে। আমরাও কিন্তু এখন ড্র করতেছি, আমরা প্রার্থী দিচ্ছি, আমাদেরও হচ্ছে শোডাউন হচ্ছে, মিছিল হচ্ছে। এনসিপি কি এত বড় দল? বা না, আমরা বিএনপির কিন্তু এই ধরনের ইতিহাস আগে সারা দেশে তো আপনাদের কমিটি নেই। তো না, আমাদের সারা দেশে কমিটি আছে, আমরা এখন প্রত্যেকটা উপজেলাতেই কমিটি আছে আমাদের। জি, বলতে না না না, বলার কি আছে? আমি তো বারবার বলেছি উনি যেটা বললেন যে আমরা পুরাতন সংস্কৃতিতে আমরা এখন এনসিপি কিছু নেই, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। আসলে সংস্কারটা আমরাই চেয়েছিলাম কিন্তু শুরু থেকেই। আমরা শেষের দিকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।